আজ এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের 18তম পর্ব। যারা পূর্বের পর্বগুলো মিস করেছে কিংবা কোনো কারণে শুনতে পারেনি তারা আমার চ্যানেলটি থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব। এখন পড়ছি মেম সাহেব উপন্যাসের 18তম পর্ব। ভারতবর্ষের রাজনৈতিক দুনিয়ায় আস্তে আস্তে বেশ জল ঘোলা হতে শুরু করলো। সীমানা নিয়েই মাঝে মাঝেই অস্বস্তিকর খবর ছাপা হতে লাগলো পত্রপত্রিকায়। সঙ্গে সঙ্গে পার্লামেন্টে বড় বড় ঝড় বেয়ে যেত শর্ট নোটিশ, কলিং অ্যাটেনশন, আর্জেন্ট মোশন। সরকার আর বিরোধী পক্ষের লড়াই তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, কংগ্রেস পার্টির মধ্যেও সরকারি নীতির আলোচনা শুরু হয়ে গেল গোপনে গোপনে। তাই সরকারি নীতির গোপনে আলোচনা এসব খবর কংগ্রেসেই হেমন্তন্ন করে আমাদের পরিবেশন করত, তবে সবাইকে নয়, অনেককে। যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সাধারণ সভায় সরকারি নীতির সমালোচনার গুঞ্জন শোনা যেতে লাগলো মাঝে মাঝে, তবে নিয়মিত নয়, সমষ্টিগতভাবেও নয়। 9-500 550 জন কংগ্রেসি এমপির মধ্যে মাত্র 2-4 জন সরকারি নীতির প্রশংসা করতে করতে শেষের দিকে যেন ভুল করে সরকারের সমালোচনা করেছিল। রাজনৈতিক দুনিয়ার জল আরও ঘোলা হলো, যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেসি পার্লামেন্টারি পার্টিতে সরকারি নীতির সমালোচকদের সংখ্যা বাড়ল। সমালোচনা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হলো, মাঝে মাঝে নয়, প্রতি মিটিংয়েই আলোচনা শুরু হলো। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে সর্বজনক্ষে ঢাকঢোল বাজিয়ে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারিরা এইসব আলোচনায় খবর দিতেন করেসপন্ডেন্টদের। ভারতবর্ষের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় মোটা মোটা বড় অক্ষরে এইসব খবর ছাপা হতো। ওদিকে সীমান্তর দিক থেকে নানা রকম খবর আসছিল মাঝে মাঝেই। কখনো নেপাল জঙ্গল থেকে, কখনো লাদাখের পার্বত্য মরুভূমি থেকে, কখনো ওয়ালং থেকে, আবার কখনো ডেমচক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওইসব গুলির আওয়াজ নিউজ এজেন্সির টেলিপ্রিন্টারের মারফত দিল্লি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই মিস্টার স্পিকার স্যার এর টেবিলে জমা হতো কলিং অ্যাটেনশন, অ্যাডজাস্টমেন্ট মোশনের নোটিশ। এয়ার কন্ডিশন লোকসভা চেম্বার রাজনৈতিক উত্তেজনায় দাউ দাউ করে জ্বলত সারাদিন। ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে চাঞ্চল্য বেড়ে গেল অনেকেই। মিটিং, কনফারেন্স, প্রফেন্স নোটের ঠেলায় আমাদেরও কাজের চাপ সহস্রগুণ বেড়ে গেল। ভারতবর্ষের ইতিহাসে এ এক ঐতিহাসিক অধ্যায়। তখন ভারতবর্ষের ইতিহাসে আর একবার মোড় ঘুরেছিল। আমরা দিল্লি প্রবাসী কনফারেন্সের দল প্রতিদিনই সেই ইতিহাসের এক টুকরো সংগ্রহ করে পরিবেশন করেছিলাম অসংখ্য পাঠক পাঠিকাদের জন্য। এই বাজারে দিল্লির গুরুত্ব আরও বেশি বেড়ে গেল। একদল ফরেন করেসপন্ডেন্ট আগেও ছিলেন, কিন্তু এই বাজারে আরও অনেক। সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অটোয়া, লোগুন পেরিস, মস্কো, প্রাগ, করাচি, টোকিও থেকে, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আরও অনেক করেসপন্ডেন্ট এলেন দিল্লি। ইউনাইটেড নেশনস, লন্ডন, প্যারিস, মস্কো, কায়রো, টোকিওর সঙ্গে দিল্লির পৃথিবীর অন্যতম প্রধান নিউজ সেন্টার হলো। আমার কাগজের ডাইরেক্টর ও সম্পাদক এবার উপলব্ধি করলেন আমাকে শুধু মাইনে দিলেই চলবে না, দিল্লি থেকে গরম গরম খবর পাওয়ার জন্য আরও কিছু করতে হবে। সাধারণত দিল্লির বিষয়ে আলাপ আলোচনার জন্য এতদিন আমাকেই কর্তারা ডেকে পাঠাতেন। এবার সম্পাদক স্বয়ং দিল্লি এলেন আমার সঙ্গে আলাপ আলোচনার জন্য। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার ওসিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটি অফিস ঘুরিয়ে ফিরে তাদের কাজকর্ম ও অফিসের বিধি ব্যবস্থা দেখে নিলেন। তারপর আর আমাকে বলতে হলো না, আমি নিজেই উপলব্ধি করলাম আমার কাছ থেকে আরও বেশি ভালো কাজ পেতে হলে আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। এডিটর সাহেব নিজেই বললেন, বাচ্চু, সবচাইতে তোমার আগে একটা গাড়ি চাই। এখন গাড়ি ছাড়া এখানে কাজ করা রিয়েলি মুশকিল। আমি বললাম, এখানে তো প্রায় সব করেসপন্ডেন্টেরই গাড়ি আছে। গাড়ি না হলে ঠিক স্বাধীনভাবে ইচ্ছা মতো ঘোরাঘুরি করা অসম্ভব। এডিটর সাহেব বললেন, তাছাড়া আমাদের একটা অফিস দরকার। শেষে বললেন, তুমি এবার ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে গ্রিন পার্কে চলে যাও। বাড়িতে একটা টেলিফোন নাও, আর গাড়ি আর একটা টেলিফোন থাকলে বিশেষ কোনো অসুবিধা হবে না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, তা ঠিক, তবে ভাবছিলাম ফাল্গুনের পরেই গ্রিন পার্কে যাব।
ফাল্গুন মাসের পরেই গ্রিন পার্কে যাব। কেন, তুমি কি ফাল্গুনে বিয়ে করেছো? আমি মাথা নিচু করে বললাম, তাই তো ঠিক হয়েছে। দুটো অ্যাসবিটলসের মেনটেন করতে অযথা তোমার কিছু খরচ হয়ে যাচ্ছে। তা হোক, এই মাসে তাহলে এখানেই থেকে যাও, কিন্তু গেটে টেলিফোন ইমিডিয়েটলি। একটু পরে বললেন, আমাদের নিউজ পেপার সোসাইটি বিল্ডিংয়ে হয়তো একটা ঘর পাবো কিছুদিনের মধ্যেই। যতদিন না পাওয়া যায় ততদিন একটা পার্ট টাইম স্টেনও রেখে দাও। একটা মাস ঘুরতে না ঘুরতে সত্যি অফিসের পয়সায় আমি একটা গাড়ি কিনলাম, স্ট্যান্ডার্ড হেরল্ড 2 ডোর। টেলিফোন হলো, 100 টাকা দিয়ে একজন পার্ট টাইম মাদ্রাজি স্টেনও রাখলাম। ভারতবর্ষের ইতিহাসে এক চরম সংকটের দিনে আমার ভাগ্যাকাশে এমনভাবে সৌভাগ্যের সূর্যোদয় কোনোদিন কল্পনাও করতে পারিনি। দিল্লির যদি গুরুত্ব না বাড়ত, যদি কাগজে কাগজে প্রতিযোগিতা এত তীব্র না হতো, তাহলে আমার ইতিহাসটাও অন্যরকম হতো। কিন্তু বিধাতা পুরুষের নির্দেশ কি ব্যর্থ হতে পারে? তিলে তিলে বিন্দু বিন্দু রক্ত দিয়ে অসহস্র দিনের পরিশ্রম, অসংখ্য দিনের অনাহার আর অনিদ্রার বিনিময়ে যখন আমি কর্মজীবনে এত বড় স্বীকৃতি, এত বড় মর্যাদা, এত বড় সাফল্য অর্জন করলাম, তখন আমি নিজেই চমকে গিয়েছিলাম। কলকাতার যে আমি দিনের পর দিন, মাসের পর মাস এক আনার সোলার ছাতু আর 2 পয়সার ভেলি গুড় খেয়ে কাটিয়েছি, সে আমি এক মুখ অন্ন আর ভদ্রভাবে বাঁচার দাবি নিয়ে কলকাতার পথে ভিখারির মতো অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সেই আমি গাড়ি চড়ব, বিধাতা পুরুষের কি বিচিত্র খামখেয়ালি! আগে বিশ্বাস করতাম না, কিন্তু অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের পর আজ বিশ্বাস করি এই দুনিয়ার সবকিছু সম্ভব। ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গু সত্যি সত্যি গিরি পর্যন্ত লঙ্ঘন করতে পারে। দোলা বৌদি, আজ বুঝেছি ভগবান বড় বিচিত্র, কখনো নির্ঘম, কখনো করুণাময়। তিনি সবাইকে সবকিছু দেন না। যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে, বৃহত্তর সমাজে প্রতিষ্ঠা পাবে, অগণিত মানুষের হৃদয়ে তার আসন, সে ব্যক্তি আমার জীবনে কিছুতেই সুখী হতে পারে না। নিজের জীবনের চরম অভিজ্ঞতা দিয়ে আমি এই সত্য উপলব্ধি করেছি। আমার এই মেম সাহেবের কাহিনী শেষ হতে আর বেশি বাকি নেই। তুমি আর একটু পরেই বুঝবে আমার এই সাফল্য সার্থকতার মধ্যেও বেদনা কোথায়। তুমি বুঝবে কেন আমি আজ এত পেয়েও আজ লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলি। বুঝবে এত মানুষের সংস্পর্শে থেকেও আমি নিঃসঙ্গ। আর একটু জানলেই বুঝবে কেন আমি ক্লান্ত। যাই হোক, ভারতবর্ষের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতি ও আমার সম্পাদকের দ্বারাই আমার এই অভাবনীয় সাফল্যের পর মেম সাহেবকে লিখলাম, তুমি কি তন্ত্র সাধনা করেছিলে? তুমি যদি জ্যোতিষী হতে, তাহলে আমার সাহায্য ও সহযোগিতা ছাড়া তোমার পক্ষে আমার ভবিষ্যৎ জানা সম্ভব ছিল না। একমাত্র তন্ত্র সাধনা করলেই কিছু না জেনেও অপরের ভবিষ্যৎ বলা যায়। আমার সম্পর্কে তুমি যা বলেছিলে, যা আশা করেছিল, তা প্রায় সত্য হয়ে গেল। তাই আমার আজ মনে সন্দেহ দেখা দিয়েছে, তুমি হয়তো তন্ত্র সাধনা করেছিল। গজানন রোজ গাড়িটাকে দুবার করে পরিষ্কার করে। ড্রাইভারের গাড়ি চালানো ওর একটুও পছন্দ হতো না। বলতো, না না ছোট সাহেব, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন না, ওরা যা তা করে গাড়ি চালায়। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে হবে, কোনোদিন ভাবিনি, তাই গাড়ি চালানো আগে শিখিনি। তোমাকে নিয়ে এই গাড়িতে ঘুরে বেড়াবার আগে নিশ্চয়ই ড্রাইভিং শিখতাম না, কিন্তু তবুও পিছনে বসে গজানন আমাকে বলে, ছোট সাপ আস্তে আস্তে গিয়ার দাও। পরশুদিন সন্ধ্যাবেলায় গ্রিন পার্কে তোমার বাড়িতে গিয়েছিলাম। কথায় কথায় গজানন হতচ্ছাড়া কি বলল জানো? বলল, বিবিজির কিসমতের জন্যই তো আপনার সবকিছু হচ্ছে। আমি ওকে দাবাত দিয়ে বললাম, বাজে বকিস না। হতচ্ছাড়া বলল, ছোট সাহেব, বিবিজি না থাকলে তোমার কিছুই হতো না। ওর কথাটা আমার ভালোই লেগেছিল, কিন্তু মুখে বললাম, তুই তোর বিবিজির কাছে যা, আমার কাছে থাকতে হবে না। ভালো কথা, সেদিন তোমার কলেজের ট্রাঙ্ক কল করে ওই রকম চমকে উঠলে কেন? তুমি যত অস্বস্তি বোধ করেছিলে, আমার তত মজা লাগছিল। ঠিক করেছি প্রতি সপ্তাহতেই তোমাকে ট্রাঙ্ক কল করব। শেষে কি লিখেছিলাম জানো দোলা বৌদি? লিখেছিলাম, ফাল্গুন মাসে তো প্রায় এসে গেল, এবার বলো বিয়েতে তোমার কি চাই? লজ্জা করে না?
তোমার ইচ্ছে আমাকে লিখো, তোমার যা ইচ্ছা আমাকে লিখো, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করব। মেম সাহেব লিখলো, তোমার প্রত্যেকটা চিঠির মতো এই চিঠিটাও অনেকবার পড়লাম, পড়তে ভারী মজা লাগলো। তোমার এডিটর যে এমন অপ্রত্যাশিতভাবে স্বপ্ন বাস্তব করে তুলবেন তা আমি ভাবতে পারিনি। ভগবানকে শত শত কোটি প্রণাম না জানিয়ে পারছি না, তার ইচ্ছায় সবকিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইঙ্গিত দেখে মনে হয় ভগবান আমাদের নিশ্চয়ই সুখী করবেন। তুমি আমার গাড়ি নিয়ে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছ, ভাবতেও আমার হিংসা হচ্ছে। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে তুমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ। যখন তুমি গাড়ি চালাও তখন তোমাকে দেখতে খুব ভালো লাগে, খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম। খুব সাবধানে গাড়ি চালাবে, তোমাদের দিল্লিতে বড় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তুমি গাড়ি চালাচ্ছ জানার পর আমার জীবনে নতুন চিন্তা বাড়লো। সব সময় মনে রেখো, আজ আর তুমি একলা নও। মনে রেখো, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং তোমার ক্ষতি হওয়া মানে আমার সর্বনাশ। ভুলে যেও না যেন। কেমন? আচ্ছা, সেদিন তুমি হঠাৎ ট্রাঙ্ক করলে কেন বলো তো? কলেজের অফিসে তখন লোকজনে ভর্তি ছিল। প্রথমে প্রিন্সিপালই টেলিফোন ধরেন, তারপর যেই শুনেন দিল্লি থেকে আমার ট্রাঙ্ক কল এসেছে তখন আর বুঝতে বাকি রইল না যে তুমি ট্রাঙ্ক কল করেছো। কারণ তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এ কথা কলেজের সবাই জানেন। প্রিন্সিপাল লাইনটা অফিসে দিয়েছিলেন এই ভেবে যে আমি ওর সামনে তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারবো না। কিন্তু কলেজের অফিস কি আর ফাঁকা থাকে? আমি তোমার কথা কোনো জবাব দিতে পারছিলাম না। তাছাড়া ওসব কি যা তা প্রশ্ন করেছিলে? কলেজের অফিসে বসে ওইসব প্রশ্নের জবাব দেওয়া যায়? তাছাড়া আমার ওইসব একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় খবর জানার যদি তোমার একান্তই গরজ হয় তাহলে একবার চলে এসো। আসবে 2-1 দিনের জন্য, এলে খুব খুশি হব। বিয়ের সময় তুমি আমাকে কিছু উপহার দিতে চেয়েছো, শাড়ি, গহনা, কথা, ওসব আমার কিচ্ছু চাই না। আজ আমার শুধু একটাই কামনা, সে কামনা তোমাকে পাওয়ার। মন প্রাণ দিয়ে আমি তোমাকে পেতে চাই, তাহলেই আমি খুশি। স্ত্রী হয়ে আর কি কামনা, আর কি প্রত্যাশা হতে পারে? সত্যি বলছি, তুমি আমাকে কিছু উপহার দিও না, আমি তোমাকেই উপহার চাই। দেবে তো? মেজদি থাকতে ওকে ম্যানেজ করে নানা রকম ধোকা দিয়ে তোমার কাছে গেছি কবার। এখন তা আর সম্ভব না। তাই বলছিলাম, তুমি যদি আসতে তবে ভালো হতো। তোমাকে না দেখে থাকতে পারি না। তুমি কি আমার সে কষ্ট উপলব্ধি করতে পারো? যদি পারো তবে দয়া করে অন্তত একটি দিনের জন্য দেখা দিয়ে যেও। ভালো কথা, মেজদির বাচ্চা হবে। এই তো কমাস আগে বিয়ে হলো, এর মধ্যেই বাচ্চা? না জানি আমাদের অদৃষ্টে কি আছে। মেম সাহেবের এই চিঠির উত্তরে তো পোস্ট কার্ড দেওয়া যায় না। পোস্ট কার্ডে দেওয়া যায় না, কর্মব্যস্ততার জন্য তাই কদিন চিঠি দিতে পারিনি। তাছাড়া কদিনের জন্য সৌরাষ্ট্র গিয়েছিলাম। এমনি করে উত্তর দিতে দেরি হয়ে গেল। ইতিমধ্যে মেম সাহেব আবার একটা চিঠি পেলাম। জানলাম ইতিমধ্যে একদিন ভোর 5টার সময় পুলিশ এসে খোকনের ফ্ল্যাট সার্চ করেছে। খোকনকেও ধরে নিয়ে গেছিলে, বিকেল বেলা ছেড়ে দিয়েছে। কলকাতার কাগজগুলো পড়ে বেশ বুঝতে পারছিলাম বাংলাদেশের রাজনৈতিক আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দামাদা আবার বেজে উঠবে। সভাসমিতির পালা এবার শেষ হবে। শুরু হবে মিছিল, বিক্ষোভ, 144 ধারা ভঙ্গ, তারপর লাঠি, কাঁদুনে গ্যাস, গুলি। আবার বিক্ষোভ, আবার মিছিল হবে, আবার চলবে লাঠি গুলি। কিছু মানুষ হারাবে তাদের প্রিয়জনকে, তারা কাঁদবে, সারা জীবন ধরে কাঁদবে। খোকন যে বেশ দূর এগিয়ে গেছে সে কথা বুঝতে আমার কষ্ট হলো না। এ নেশার ঘোর এখনো কাটবে না। খেসারত না দিলে এ নেশা কাটে না, অনেকের কোনো কালেই কাটে না। খোকনেরও কাটবে কিনা ঠিক নেই। মেম সাহেব অবশ্য ভাবছিল আমি কলকাতায় গিয়ে খোকনকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করি। কিন্তু কি করি, কি বোঝাবো খোকনকে? বোঝাতে চাইলে কি সে বুঝবে? আমারও মেম সাহেবকে দেখতে খুব ইচ্ছা করছিল। ভেবেছিলাম 2-3 দিনের জন্য ঘুরে আসব, কিন্তু মেম সাহেবের পরের চিঠিতে খোকনের খবর পাবার পর ঠিক করলাম না, যাব না। মেম সাহেবকে লিখে দিলাম, সত্যি ভীষণ ব্যস্ত, কোনো মতেই যেতে পারছি না। যদি এর মধ্যে সময় পাই তাহলে নিশ্চয়ই তোমাকে দেখে আসব। শেষে লিখলাম, রাজনীতি অনেকেই করে, খোকনও করছে, তার জন্য তুমি অত চিন্তা বা ঘাবড়ানোর কি কারণ আছে? তাছাড়া খোকন তো আর শিশু নয়, সুতরাং তুমি অত ভেবো না। খোকন সম্পর্কে আমার এই ধরনের মন্তব্য মেম সাহেব ঠিক পছন্দ করতো না, তা আমি জানতাম। কিন্তু কি করব? আমি স্থির জানতাম খোকন আমার কথা শুনবে না। মেম সাহেবের কথাও তার পক্ষে শোনা সম্ভব ছিল না। সুতরাং আমি আর কি লিখব?
আমার চিঠি পাবার সঙ্গেই মেম সাহেব উত্তর দিল, যে কোনো কারণেই হোক তুমি খোকন সম্পর্কে বেশ উদাসীন। হয়তো ওকে ঠিক পছন্দ করো না, জানি না কি ব্যাপার। তোমার সঙ্গে এ বিষয়ে তর্ক করবো না, তবে জেনে রাখো খোকন সম্পর্কে আমার ও আমার পরিবারের ভীষণ দুর্বলতা। আমি সত্যি কোনো তর্ক করিনি। তর্ক করব কেন? মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে কি তর্ক করা উচিত? কখনোই নয়। তাছাড়া যুক্তিতর্ক, ন্যায় অন্যায় বাছ বিচার করে কি মানুষ ভালোবাসতে পারে? না, তা আমি জানি। সুতরাং এ বিষয়ে মেম সাহেবকে কিছু না লিখে এবার খোকনকেই একটা চিঠি লিখলাম, তোমার মতো ভাগ্যবান ছেলে এই পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। তার কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় কৃপণ। আপনজনের কাছ থেকেই ভালোবাসা পাওয়া এই পৃথিবীতে দুর্লভ একটা ব্যাপার। সুতরাং অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা সত্যি একটা সৌভাগ্যের কথা। তুমি সেই অনন্য ভাগ্যবানের অন্যতম। অনেক সুখ, অনেক আনন্দ ত্যাগ করে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে, অনেক ত্যাগ স্বীকার করে তোমার বড় মা ও দিদিরা তোমাকে মানুষ করেছেন। তোমাকে নিয়ে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। তোমার গায়ে একটু আঁচল লাগলে ওদের পাঁজরার একটা হাড় ভেঙে যায়। হয়তো এতটা স্নেহ ভালোবাসার কোনো অর্থ হয় না, কিন্তু তুমি তো জানোই স্নেহ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোমার বড় মা ও দিদিদেরও তাই অন্ধ করে দিয়েছে। তুমি ওদের এই অমূল্য স্নেহ ভালোবাসার অমর্যাদা কোনোদিন করবে না, তা আমি জানি। কিন্তু তোমার জন্য আজকাল ওরা বড় চিন্তিত, বড় উদ্বিগ্ন। তুমি কি ওদের এই চিন্তা থেকে মুক্তি দিতে পারো না? আমার মনে হয় তুমি ইচ্ছা করলেই পারো। যারা তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাত্রি জেগে কাটিয়েছে, যারা তোমার কল্যাণে ব্রত উপবাস করেছে, কালীঘাটে পূজা দিয়েছে, তারকেশ্বরে ছুটে গিয়েছে, তুমি কি তাদের উৎকণ্ঠা দূর করতে পারো না? ওদের চোখের জল বন্ধ করতে? একটু স্থির হয়ে ভেবে দেখো। আমি একজন সাংবাদিক হয়ে তোমার রাজনীতি করতে মানা করব না, তবে লেখাপড়াটা শেষ করলে ভালো হয় না? লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে 10 জনের মধ্যে একজন রাজনীতি করা ভালো হতো না? রাজনীতি নিশ্চয়ই করবে, 100 বার করবে। স্বাধীন দেশের নাগরিকেরা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু তার আগে নিজে প্রস্তুত হও, তৈরি হও, উপযুক্ত হও। তোমার ফাইনাল পরীক্ষা এসে গেছে। তুমি বুদ্ধিমান ছেলে, একটু মন দিয়ে লেখাপড়া করলেই চমৎকার রেজাল্ট করবে। তুমি তো জানো তোমার বড় মার শরীর ভালো না, সর্দিও বড় একলা। ওদের একটু দেখো। আর ভুলে যেও না তোমার বাবার কথা, যিনি শুধু তোমার মুখ চেয়ে উদয় অস্ত্র পরিশ্রম করছেন। একটু তাড়াতাড়ি মানুষে বৃদ্ধ মানুষটাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করো। শেষে জানালাম, এ চিঠির উত্তর না দিলেও চলবে। তোমার বক্তব্য তোমার ছোটদিকে জানিও, সেই আমাকে সবকিছু জানাবে। আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে দিল্লি আসতে পারো, যেদিন ইচ্ছা সেদিনই এসো। তবে এখানে এলে তোমার পড়াশোনাটা ভালোই হবে। তাছাড়া আমিও তোমার সহচর্য পেতাম। এই চিঠি লেখার পরেই আমি আবার বাহিরে চলে গেলাম। উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘরোয়া কোন্দল প্রায় চরমে উঠেছিল। প্রদেশ কংগ্রেস কমিটি নির্বাচন নিয়ে দুই দলে প্রায় কুরুদ্ধ লড়াই শুরু করেছিল। এডিটরের নির্দেশে সেই কুরুক্ষেত্রের লড়াই কভার করার লক্ষ্যে পৌঁছে প্রথম দুদিনই সময় পাইনি। তারপর ওকে জানালাম যে আমি দিল্লিতে নেই, লক্ষ্যে আসছি। 1 সপ্তাহে লক্ষ্যে থাকার পর লক্ষ্যবাসী এক সাংবাদিক বন্ধু ও একজন এমপির পাল্লায় পড়ে দিল্লি আসার পরিবর্তে চলে গেলাম নৈনিতাল। ঠিক ছিল 2 দিন থাকবো, কিন্তু ওদের পাল্লায় পড়ে দিল্লি ফিরলাম 1 সপ্তাহ পরে। দিল্লি ফিরে অনেকগুলো চিঠি পেলাম। মেজদির চিঠিতে জানতে পারলাম নেভাল অফিসার কোচিনে বদলি হয়েছেন, ওখানে কোয়ার্টার পাওয়া যাবে না, তাই মেজদি কলকাতা যাচ্ছেন। ইতিমধ্যে কোয়ার্টার পাওয়া পেলেও কোচিন যাবেন না, একেবারে আমাদের বিয়ে দেখে ফিরবেন। মনে মনে ভাবলাম চমৎকার। আমি মেজদিকে লিখছিলাম, সি সি, অত তাড়াতাড়ি কেউ কোচিন যায়? এই আর এই আকাশই চীনের বাজারে। একেবারে খোকনকে পেরামপুরে চড়িয়ে বঙ্গোপসাগরের ধার দিয়ে বেড়াতে বেড়াতে ভুবনেশ্বরে চা খেয়ে, কেনারকে কফি খেয়ে, ওয়ালেটরে কাজু খেয়ে, মাদ্রাসের দোসা খেয়ে কোচিনে যাবেন? কেমন দরকার হয় আমি পেরাম্বুলেটর দেব, কারণ পরে ওটা তো আর আমাদের কাজে লাগবে, তাই না? খোকনকে চিঠি লেখার পর মেম সাহেব খুশি হয়েছিল। কথাও জানিয়েছিল যে খোকনের একটু পরিবর্তন দেখা দিয়েছে। এবার ঠিক করলাম
2-3 দিনের জন্য কলকাতা যাব। এডিটরকে চিঠি লিখে 1 সপ্তাহের ছুটি নিলাম। কলকাতা যাবার কথা মেম সাহেবকে কিছু লিখলাম না, মেজদিকে লিখলাম কতকাল আপনাকে দেখি নেই, মনে হচ্ছে যেন কত যুগ আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনাকে না দেখে থাকতে পারছি না, কাজকর্মে মন বসছে না, রিপোর্ট লিখতে গিয়ে বারবার ভুল করছি, মুখে কিছু ভালো লাগছে না, এমনকি মাধুবালা সফিনা লরনের ফিল্ম দেখতেও ইচ্ছা করছে না। আমাকে মাফ করবেন। তাই আমি আগামী সোমবার সকালে দিল্লি মেলে কলকাতা যাচ্ছি আপনাকে দেখার জন্য। এখানে মেম সাহেব উপন্যাসের 18তম পর্বে শেষ হয়েছে এবং আমি খুব শীঘ্রই চেষ্টা করব যে 19তম পর্ব আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। এবং আমার বচনভঙ্গির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়।